আলতা দিঘি কেন ঘুরতে আসবেন বা আলতা দিঘিতে আসলে আপনারা কি দেখতে পাবেন, সব কিছু থাকছে আজকের এই ভিডিওতে। আসসালামু আলাইকুম, সবাইকে নতুন ব্লগে স্বাগতম। আজকে আমরা ঘুরতে যাব আলতা দিঘিতে। আলতা দিঘির অবস্থান নওগাঁ জেলার ধামরাট উপজেলায়। আলতা দিঘিতে দুইভাবে আসা যায়, একটা নওগাঁ থেকে আরেকটা জয়পুরহাট থেকে। তবে জয়পুরহাট থেকে আসাটা সবচেয়ে সহজ। আজকে আমরা আলতা দিঘিতে যাব জয়পুরহাট হয়ে। জয়পুরহাট থেকে আলতা দিঘির দূরত্ব 17 কিলোমিটার। জয়পুরহাট থেকে 17 কিলোমিটার পথ অতিক্রম করার পর চকমাইরাম বাজার অতিক্রম করে হাতের ডান পাশের রাস্তা দিয়ে যাওয়া যায় আলতা দিঘিতে। আলতা দিঘির নাম অনুসারে আলতা দিঘি গ্রামের নামকরণ করা হয়েছে। আখের গুড়, এটা খেজুরের। খেজুরের গুড় কত করে? 200। এই আখকে আপনারা মাড়াই করে তৈরি করেন? কোন জাতীয় কিনে নিয়ে আসেন এই গুড়গুলো? সরকারিভাবে সংরক্ষিত শালবন এবং লালমাটির পাহাড়ি এলাকার মতো বনের উঁচু নিচু রাস্তা দিয়ে হাঁটলে গ্রাম বাংলার বৈচিত্র্য রূপ এবং সৌন্দর্য আহরণ করতে পারবেন। শালবনের ভেতরে প্রবেশ করলাম। দুই পাশে শালবন। চলুন ভেতরটা ঘুরবো এবং আপনাদেরকে ঘুরে দেখাই। শুধু আলতা দিঘিতে আসলে হবে না, শালবনগুলো ঘুরতে হবে। এই শালবনের ভিতরে অসংখ্য উদ্ভিদ আছে, তার মধ্যে একটা এটা হচ্ছে বেত গাছ। বেত গাছে দেখেন প্রচুর পরিমাণে কাঁটা, এত পরিমাণ কাঁটা যা আপনি কল্পনা করতে পারবেন না। এবং কাঁটাগুলো খুবই সূক্ষ্ম, আর সাবধানে প্রবেশ করবেন। এই বনের ভেতরে ওই পোকার ঢিপিগুলো দেখতে পাবেন, কিন্তু ঢিপিগুলোর থেকে খুব সাবধান থাকবেন। এখানে বিষাক্ত পোকামাকড়ও থাকতে পারে, তো কাছে না যাওয়াই ভালো। আর যদি যান খুব সাবধানে দেখে শুনে যাবেন। এই বনের ভেতরে অনেক ছোট বড় অনেক ওই পোকার ঢিপি আছে যা আপনারা দেখতে পাচ্ছেন। অবশেষে এখন আমি দাঁড়িয়ে আছি আলতা দিঘির সেই নবনির্মিত ওয়াচ টাওয়ারের সামনে। চলুন ওয়াচ টাওয়ারে উঠবো এবং চারপাশটা আপনাদেরকে ঘুরে দেখাই। ওয়াচ টাওয়ারে উঠতে উঠতে আপনাদের সঙ্গে শেয়ার করি এই আলতা দিঘির দৈর্ঘ্য 1 কিলোমিটার, প্রস্থ 400 মিটার। আলতা দিঘির আশেপাশে অসংখ্য শাল গাছ এবং শালবন আছে। এই শালবনে মেছোবাগ, গন্ধগোকুল, শিয়াল, অজগর ও বানর পাওয়া যায়। এছাড়া বিভিন্ন প্রকার প্রজাতির পাখি, পোকামাকড় সহ নানা প্রজাতির জীব বৈচিত্র্য রয়েছে। শীতকালে এই আলতা দিঘিতে প্রচুর অতিথি পাখির আগমন ঘটে। আলতা দিঘির ঠিক উত্তর পাশে বাংলাদেশ ভারত সীমান্ত, ওখানে দাঁড়ায় ভারতের বিএসএফের তৎপরতা দেখা যায়। আলতা দিঘি আসার পর এখানকার এক স্থানীয় চাচার সঙ্গে পরিচিত হই। উনি ওয়াচ টাওয়ারের উপরে আছেন, যেটা ওনার কাছ থেকে আলতা দিঘির সম্পর্কে জানবো। আঙ্কেল, আপনার নামটা? আমার মোহাম্মদ আব্দুল মতিন। আঙ্কেল, আপনি তো এখানকার স্থানীয়। এই আলতা দিঘি সম্পর্কে আমাদের যে কোনো তথ্য দিতেন সবচেয়ে ভালো হতো। এই আলতা দিঘি এক রাজা আপনার ওনার ওয়াইফ নিয়ে এখানে এই দিঘিটার উদ্দেশ্য হলো যে ওনার ওয়াইফ কিরকম ওনার সাথে মানে প্রমিস করেছে যে যতদূর হাঁটতে পারো ততদূর আমি একটা দিঘি বানাই। তো ওই আপনার পাশে আমাদের জগদল বিহার আছে, ওখানে কিন্তু আরও সুন্দর ঐতিহাসিক একটা স্থান। এখান থেকে কত দূর? এখান থেকে প্রায় আপনার 3-4 কিলো হবে। এই আপনার এশিয়া মহাদেশের মধ্যে খুব মানে বৌদ্ধদের তখন বিশ্ববিদ্যালয় বলা হতো। ওইখানে
বৌদ্ধরা লেখাপড়া শিখতো। পাহাড়পুর থেকে মানে সেকেন্ড ছিল এটা, পাহাড়পুর ফার্স্ট, এটা সেকেন্ড। ওটার ওসিলা করে আর কি এখানে আগে শুনছি আমরা ওই রাজা সাহেব ওনার ওয়াইফকে বলছে যে যত দূর হাঁটতে পারো তত দূর আমি একটা দিঘি খুঁজে। ওনার ওয়াইফ হাঁটতে 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 অনেক দূর যাচ্ছে, তখন রাজা সাহেব এখন বলতেছে যার সর্বনাশ, সে যদি একবারে ওইদিকে অনেক দূর চলে যায় তাহলে তো সমস্যা। পায়ে মানে আলতা ভরে দিছে, আলতা ভরে দেওয়ার পরে বলছে দেখো দেখো তোমার পায়ে রক্ত বের হচ্ছে। তখন তো মেয়ে মানুষ একটু ভয় করবে, তখন ওই থামে গেছে। তখন ওখান থেকেই স্টপ, ওখান থেকে আপনার বন্ধ হওয়ার পরে তখন ওই দিঘি ওই পর্যন্ত খোলা হয়েছে। এই জন্য এই আলতা দিঘি। এটা বিশাল শালবন, অনেক বড় শালবন। আপনার শালবন এটা আগের খুব মানে এটা আমরা বলতে পারবো না যে কত সালে এটা এই শালবন হয়েছে, মানে হয়তো আমরা জানি প্রাকৃতিকভাবে এটা হয়েছে, এটা কেউ লাগায়নি এই শালবন। হ্যাঁ, আমি এখন অবস্থান করতেছি ভারত বাংলাদেশ সীমান্তবর্তী আলতা দিঘির শেষ প্রান্তে। আমার সামনে খেজুরের গাছ, এটাই মূলত ভারতের সীমানা শুরু। আর এখানে বেশ কয়েকটি সাইনবোর্ড আছে যা আপনারা দেখতে পাচ্ছেন। আপনারা যারা ঘুরতে আসবেন আর বাইরে যাবেন না, এই সেই সীমান্তবর্তী এলাকার মনোরম দৃশ্য। আর এই সমস্ত দৃশ্য দেখার জন্য সবাই এখানে ছুটে আসেন। আর এই শেষ প্রান্তে আসতে হলে অবশ্যই বিএসএফের অনুমতি নিয়ে আসবেন, কারণ এখানে অনেক ধরনের প্রশাসনের লোক থাকে, তাদের অনুমতি ছাড়া কখনোই আপনারা এইদিকে আসবেন না। এতক্ষণ আমরা আলতা দিঘিটি ঘুরলাম এবং আপনাদেরকে ঘুরে ঘুরে দেখালাম। পাশে অবস্থানরত রাজবাড়ি। এখন আমি অবস্থান করতেছি আলতা দিঘি যে খনন করছিলেন সেই রাজার বাসভবনে। এখানে দায়িত্বরত এক ভাই আছেন যে রাজবাড়ি দেখাশোনা করতেছেন। ভাইয়ের পরিচয় শুনবো এবং ভাইয়ের কাছ থেকে এই রাজার সম্পর্কে বিস্তারিত জানবো। চলুন ভাইয়ের কাছে যাওয়া যায়। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম সালাম। ভাই আপনার নাম? মানুয়েল সোরেন। আপনি এখানে কি দায়িত্বে আছেন? আমি এই রক্ষণাবেক্ষণের দায়িত্ব। আচ্ছা, এটা কোন রাজার বাসভবন? এটা হচ্ছে আপনার মহিদুল রাজা। ইনি কি এই পুকুর আলতা হ্যাঁ, দিঘি আলতা দিঘি এনার সঙ্গে সম্পর্ক আছে। এনার এই পুকুর কি সম্পর্কে এটা বলতে পারবেন? মানে ওইটা রানীর পুকুর, মহিদুল রাজা রানীর। রাজবাড়িতে এতক্ষণ ঘুরলাম এবং রাজবাড়িতে এসে জানতে পারলাম পাশে তোক্কামারি দিঘি আছে। এখন আমি অবস্থান করতেছি তোক্কামারি দিঘির পরে। এখানকার স্থানীয় এক ভাই, ওনার কাছ থেকে এই এলাকার সম্পর্কে জানবো। এই স্থানের নাম হচ্ছে জগৎনগর আশ্রয়ণ প্রকল্প তুক্কামারি দিঘি পার। জগদুল বিহার রয়েছে, সেই বিহারের রাজা বটকৃষ্ণ রায় আজ থেকে 1000 বছর আগে এই দিঘিটা তার রানীকে গোসল করার জন্য নির্মাণ করেছে। আর দিঘির পূর্ব পাশে এখনও স্মৃতিবিজড়িত ঘাটটা এখনও রয়েছে। এখনও যদি সেখানে খনন করা হয়, অনেক ধরনের পুরনো ইট, যে ইটগুলো এখনকার ইটের সাথে মিল পাওয়া যাবে না। পুরনো ইট, বড় বড় লম্বা, সেই ইটগুলো সেখানে পাওয়া যায়। আর এই দিঘির ইতিহাস আরও অনেক পুরনো। পাশে একটি বটের গাছ ছিল, সেখানে হিন্দুরা পূজা করত। বর্তমান সেই বটের গাছটি কাটা হয়েছে। আমরা এখন সেই পুরাতন দিঘির পাড়ে আসলাম। দিঘিটি দেখুন, বিশাল একটা দিঘি। এতক্ষণ আমরা পুকুরটি ঘুরলাম এবং সাঁওতাল পল্লীটি ঘুরলাম। আর আজকে ভিডিও এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, আবারও দেখা হবে অন্য কোনো স্থানে।